হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল 5:30। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে। রোজকার মতন আজকেও কিন্তু ঘুম থেকে সকাল সকাল উঠে পড়েছি। ওই 5টার মতনই উঠেছি। আমার ফোনে কিন্তু অ্যালার্ম দেওয়া থাকে 5টার সময়। তো 5টার থেকে ঘুম থেকে উঠে তারপরে একটু বসেছিলাম, একটু রেস্ট নিয়েছিলাম আর কি। সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু কাজে লেগে পড়া যায় না। ওই ফোনে একটু কাজ করছিলাম। সকালবেলা উঠে যেটুকু ফোনের কাজ থাকে সেটুকু করে নিয়ে তারপরে এই যে কাজে লেগে পড়েছি। সকালে ঘুম থেকে উঠেই না আগে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। সকালে ঘুম থেকে উঠে ঘরটা ঝাড় না দিয়ে বেরোলে না আর সেই ঘরটা ঝাড় দেওয়াই হয় না। তারপরে ওই যে বাসি ঘর থেকে যায়, কে এদিকে ওদিকে যায়, সেটা সমস্যা হয়ে যায়। ওই জন্য আমি ঘুম থেকে উঠে আগে ঠাকুর প্রণাম করে তারপরে কিন্তু ঘরটাকে ঝাড় দিয়ে নিই। আর এই যে এখন আমি সেইভাবেই ঘর বারান্দা সমস্তটাই ঝাড় দিয়ে নেব। তবে এই ঘর আর তোমাদের ঝাড় দিয়ে দেখালাম না, কেন কি ওই যে মাম্মাম আর মা দুজনেই ঘুমিয়ে রয়েছে। এত সকালে তো ওঠার কোনো প্রশ্নই ওঠে না। আর ওরা উঠেই বা কী করবে বলো? মাম্মাম যত বেলা করে উঠবে তত আমারই ভালো, কাজগুলো করে নিতে পারবো। তবে এখন মাম্মাম না একটু একটু বড় হচ্ছে সেহেতু ওকে একটু সকালের দিকে ওঠানোর চেষ্টা করতে হবে। ওর তো পড়াশোনাও শুরু করতে হবে বলো। এখন তো একটু একটু এদিক ওদিক করে পড়তে বসাই, তবে সেরকম করে কিন্তু পড়তে বসতে চায় না। তবে এখন যেহেতু বড় হচ্ছে সেহেতু তো ওকে একটু পড়তে বসাতেই হবে। সেই জন্য এখন ঘুম থেকেও কিন্তু ওকে সকাল দিয়েই উঠতে হবে। তবে আমার এত কাজের চাপ থাকে যে সকালবেলাটা আমার মনে হয় কি ও একটু দেরি করে উঠলেই আমার ভালো। সেই কারণের জন্যই না ওকে একটু দেরি করেই ওঠাই। আমি তুলি না সকালবেলা, ও যখন ওর ইচ্ছা হয় ও তখনই ওঠে। তবে মাম্মাম যখন ওঠে তখন কিন্তু আমার মোটামুটি সকালের কাজকর্ম হয়ে যায়। তারপরে মাম্মামের দিকে একটু কেয়ার করতে পারি। আর এই যে কাজকর্মের মাঝখানে যদি মাম্মাম উঠে যায় তাহলে না আমি ধরাশায়ী হয়ে পড়ি। মানে কাজ করব না মাম্মামকে সামলাবো, একটা সেই মানে কি বলবো, একটা বিরক্তিকর ব্যাপার হয়ে ওঠে। আর এইদিকে ভালো ও ঘুমিয়ে থাকতে থাকতে আমার কাজগুলো হয়ে যায়, তাতে আমার ভালো লাগে। আমার কষ্টটা যারা একা সংসার বাচ্চা সমস্তটা সামলাচ্ছ তারাই শুধু বুঝতে পারবে যে কী পরিমাণে আমার কষ্ট হয়। যেখানে একটা বাচ্চা সামলাতেই 2-3জন লেগে যায়, সেখানে আমি সংসারে কাজকর্ম বাচ্চা সমস্তটাই কিন্তু একা হাতে সামলাই। আবার প্রত্যেকটা সংসারের কাজই আমাকেই করতে হয়। মানে কেউ হেল্প করার মতন কিচ্ছু নেই। হাজব্যান্ডও টাইম পায় না, ও করে দেবে না এরকম কোনো ব্যাপার নেই। ও করে দেয় কিন্তু ও টাইম নেই। ও কোথায় টাইম পাবে বলো? ওর তো একটুও টাইম নেই আমাকে একটু সাহায্য করার। আর সেই জন্য ও আমাকে একটু সাহায্য করতে পারে না। তবে ওর ইচ্ছা করে আমাকে সাহায্য করার, আমাকে একটু হেল্প করার, কিন্তু ওর কোনোই টাইম নেই। তো সেই জন্য সমস্ত কিছু আমাকেই করতে হয়। সেই ভোরবেলার থেকে উঠি আর এদিকে রাত 11টা পর্যন্ত একভাবে আমি কাজ করে যাই। তো জানো তো মাঝে মাঝে ভালো লাগে না, মানে কষ্ট হয়ে যায়। তবে কি করব, সংসারটা যদি একদিন কাজ না করি না সে অচল হয়ে যাওয়ার মতন অবস্থা হয়ে যায়। সেই জন্য আমাকে কষ্ট করে হলেও রোজ এইভাবে কাজ করতে হয়। শরীর খারাপ নিয়েও কিন্তু আমাদের একার সংসারের সমস্ত সংসারের কাজ বাচ্চা সামলানো এগুলো করে যেতে হয়। যারা একার সংসারে আছো তারাই জানো যে একার সংসারে কতটা কষ্ট। তো যাই হোক, দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওইদিকে ঘর ঝাড় দিয়ে আমি কিন্তু কয়েকটা জামা কাপড় ভিজিয়ে নিলাম। জামা কাপড় বলতে ওই যে সেই বেড কাভারগুলো তুলে রেখেছিলাম না, সেগুলো কিন্তু এখনও পর্যন্ত কাচা দেওয়া হয়নি। কেন কি মাঝখানে ওই যে মামা শ্বশুরবাড়ির অনুষ্ঠান ছিল, সেখানে 2 দিন গেলাম। তারপরের থেকেই তো বৃষ্টি বর্ষা শুরু হয়ে গেল। আর ওই বৃষ্টির মধ্যে কি এইগুলো কাচা যায় বলো তো? তাই আজকে ভাবলাম আজকে এগুলো কেচেই দেবো। রোদটাও ভালোই উঠছে 2 দিন। তো তাই সকালবেলা ঘুম থেকে উঠে আগে ভিজিয়ে দিলাম জানো, তাহলে একটু বেলা করে আমি এগুলোকে ধুয়ে দিতে পারবো। তবে এখন টাইম কলের জল আর সকালবেলা আসে না, আমাকে কিন্তু কলের থেকে সমস্ত মানে জল টেনে এনেই কাজ করতে হয়। সেই কারণে এগুলো আর এখন কিন্তু কাচবো না, দুপুরে যখন জল আসবে তখন এগুলো কাচবো। এখন শুধু ভিজিয়ে রাখলাম, মানে একটু কাজ এগিয়ে রাখলাম। তো তারপরে ঘরটাকেও মুছে ফেললাম। আজকে যেহেতু সোমবার সেহেতু ঘরটাও মুছে ফেললাম। আমি এই যে বৃহস্পতিবার সোমবার শনিবার এইসব দিনগুলোতে কিন্তু ঘরটা মুছবই, মানে যতই আমার কাজ থাক না কেন। আর বাকি দিনগুলো 1-2 দিন কিন্তু স্কিপ করে যাই, হ্যাঁ মাঝে মাঝে যেদিন ভালো লাগে না সেই দিন। নাহলে কিন্তু রোজই আমি ঘর মোছার চেষ্টা করি। আর এরপরে বাসনগুলো মাজা হয়ে গেছে, সেগুলোকে এই যে এখানটাতে রেখে জল ঝরাতে রেখে দিলাম। তারপরে এগুলোকে আমি ঝুড়িতে তুলে নেব।
আর এই তো এরপরে কিন্তু স্নান করে তারপরে আমি পুজোটাও দিয়ে নিচ্ছি। আর আজকে যেহেতু সোমবার, ওই বাড়ির কাকিমা আমার জন্য একটা ধুতরা ফুল কিন্তু রেখে দিয়েছিল। আমি সেই ফুলটা নিয়ে এসেছি, তার সঙ্গে আর কিছু ফুল এনে এই যে পুজোটা দিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু ফুল পাওয়াই যাচ্ছে না। আমার যে তারা ফুলটা ফুটতো না, সেটাও এখন ফোটা বন্ধ করে দিয়েছে, মানে গাছটা মরে যাচ্ছে আর কি। এখন তো ওর আর সিজন নেই, সেই জন্যই তো সাদা ফুল এখনও ফোটেনি। জানি না কোখান থেকে ফুল পাবো। আর আমার যে বড় সাদা ফুল গাছের মানে গাছটা ছিল, সেটা না মারা গেছে। মানে আমার বিয়ের আগের ওটা ছিল, আমার শাশুড়ি মা লাগিয়েছিলেন সেই গাছটা, তো সেটা না মরে গেছে। তো সেই কারণে এখন এবার আমার ফুলের খুব অভাব হয়ে যাবে। আর আমি যে সাদা ফুলের গাছটা লাগিয়েছি সেটা এখনও ফুল ফোটেনি। সেটা আবার বৃষ্টি না হলে, ভালো করে গোড়ায় জল না গেলে ফুটবে না জানো। তো দেখি কবে ফোটে, তারপরে গিয়ে পুজো দেওয়া ভালো করে হবে। আর এইদিকে দেখো আমার সোনামা ঘুম থেকে উঠে পড়েছে পুজো দিতে দিতেই। তো তারপরে মাম্মামকে ফ্রেশ করিয়ে ব্রাশ করিয়ে দিয়েছি। আর ওকে দিয়েছি কাজু আর কাজু কিশমিশ ছোলা আর হচ্ছে আমন্ড, এইগুলো দিয়ে মাম্মাম এখন খেয়ে নিচ্ছে। আর মাম্মাম একটু কথাগুলো শোনো। কি করছি রে? বই পড়তে হবে না এখন? এখন তাড়াতাড়ি করে কাজু বাদাম খেয়ে তাড়াতাড়ি করে বই নিয়ে বসবে, ঠিক আছে তো? মনে থাকবে পিঙ্গা? ওলি বাবা পিঙ্গা পিঙ্গি। আর এইগুলো কিন্তু সোনামা একা একাই খেয়ে নেবে। তো ওইদিকে ওগুলো খেতে থাক, এইদিকে আমি ভাতটাও কিন্তু বসিয়ে দিলাম। সকাল সকালে ভাতটা বসিয়ে দিলে সকাল সকালে খাওয়াটা হয়ে গেলে ওইদিকে আর একটু আমি মানে কাজের সুযোগটা পেয়ে যাই জানো। যত সকালের খাওয়াটা খেতে লেট হয়, ওইদিকে আমার কাজগুলো করে নিতেও কিন্তু অনেকটা লেট হয়ে যায়। এদিকে ভাত বসিয়ে দিলাম, এখন দেখছি কালকে একটু দুধ রয়েছে, কালকে আর রাতে খাওয়া হয়নি। ভাত খাওয়ার পরে জানো তো পেটটা ভরে যায়, তারপরে আর এই দুধটা খেতে ইচ্ছা করে না। আর যেদিন মাম্মামকে খাইয়ে দিই সেদিন আর দুধ থাকে না। তো আজকে যেহেতু দুধটা রয়েছে, সেহেতু একটু মুড়ি দিয়ে দেখো দুধটা মেখে নিচ্ছি। আর মাখছি আর ভাবছি যা একটা কলা থাকলে বেশ ভালো হতো। তো কলা যেহেতু আজকে নেই, সেহেতু এই যে চিনি দিয়ে মুড়ি দিয়ে আর দুধটা মেখে নিচ্ছি। আর এখন আমি এক গাল খাবো, হাজব্যান্ডকে এক গাল দেবো, দুজনে ভাগ করেই খাবো। সকালবেলা তো সবারই কিন্তু একটু কাল হাট থেকে কিছু সবজি নিয়ে এসেছিল হাজব্যান্ড, সেগুলো আর কালকে তোলা হয়নি। তাই সকালবেলা দেখো এগুলোকে ভালো করে প্যাকেট করে আমি কিন্তু ফ্রিজে রেখে দিচ্ছি। অনেকে সবজি দেখি প্যাকেট ছাড়াই এমনি না ধরে ধরে রেখে দেয়, মানে আলগা রেখে দেয়। এতে করে আমার ফ্রিজে যদি এভাবে রাখি না, তাহলে কিন্তু সবজিগুলো শুকিয়ে যায়। তোমাদেরগুলোকে শুকিয়ে যায় গো? অনেকেই দেখি মানে সবজি এমনি ঢেলে রেখে দেয় ফ্রিজের মধ্যে। তবে আমি যদি এভাবে রাখি, একদম সমস্ত সবজিগুলো কিন্তু শুকিয়ে যাবে। তোমরা কীরকম করে রাখো গো? এইভাবে প্যাকেট করে রাখো? আমি কিন্তু সমস্ত সবজিগুলোই এভাবে প্যাকেটিং করে তারপরে ফ্রিজে রাখি। এতে করে কিন্তু আমার সবজি অনেক দিন ভালো থাকে। আর এখন এই যে সকালের খাওয়া দাওয়ার পরে তারপরে এই যে কাঁথা, তারপরে এই যে আমার বেড কাভারগুলো কেচে দিলাম। আর এখন রোদ মানে মেলে দিচ্ছি। আর যেমন পরিমাণে রোদ আছে, তাতে মনে হচ্ছে এক রোদে এগুলো শুকিয়ে যাবে, অসুবিধা হবে না। আর মাম্মামকে ওইদিকে স্নান করাবো, ওকেও স্নান করানো হয়নি। এগুলো মেলে দিয়ে তারপরেই কিন্তু সোনামাকে স্নান করাবো। তারপরে তো আবার দুপুরে রান্নাবান্না রয়েছেই। মামা মামার পেছনেই রয়েছে, ওর সঙ্গে কথা বলছি আর আমি কাজ করছি, দেখেছো? ও স্নান করার জন্য রেডি হয়েছে আর কি। এগুলো মেলে দিয়েই মাম্মামকে স্নান করিয়ে দেবো। মন্দিরা দত্ত দিভাই আমাকে কমেন্টস করেছে, বলেছে বুনু তোমার বাড়ির সামনেটা না একদিন ঘুরিয়ে দেখাবে। দিভাই তুমি কোন সামনেটার কথা বলছো আমাকে একটু বলবে? মানে রাস্তার দিকটা দেখার কথা বলছো, না এই দিকে আমাদের যে মানে আমি যেদিকে উঠোন ঝাড় দিয়ে নিয়ে যাই ওই দিককার কথা বলছো? কোন দিককার কথা বলছো আমাকে প্লিজ একটু জানাবে, আমি অবশ্যই তোমাকে ঘুরিয়ে দেখিয়ে দেবো। ইভা কমেন্টস করেছে তোমার দোকানটা দেখাও না কেন? দোকানটা কিভাবে দেখাবো বলো তো? দোকানে তো আমি কোনো কাজ করি না। আমি যখন কাজ করি তখনও আমি ভিডিও করি। এবার ধরো দোকানে তো কোনো কাজ করা হয় না, দোকানে তো শুধু মানে যখন টাইম পাই একটু বসে থাকি, আর কাজ করতে করতে আমি দোকানটা চালাই। সেই জন্য না দোকানটা দেখানো হয় না। তুমি যদি এমনি দেখতে চাও যে ঘুরিয়ে দেখাও দোকানটা, তাহলে আমি একদিন দেখিয়ে দিতে পারি। আর দোকানে তেমন কিছু নেই দেখানোর মতন। তবে তোমরা যদি আমাকে বলো, অবশ্যই আমার দোকানটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। আর রুমা দাস কমেন্ট করেছো, তুমি বলেছো অনেক সুন্দর হয়েছে ভিডিওটা। থ্যাংক ইউ গো, আমার ভিডিওগুলো তোমার এত ভালো লাগার জন্য। এইভাবে আমার পাশে থেকো, এভাবেই কিন্তু আমাকে সাপোর্ট করে যেও।
এবারে চলে এলাম সোজা রান্নাঘরে। এখন তো রান্নাটা সারতে হবে, দুপুর হয়ে গেছে, দুপুরে রান্নাবান্নাগুলো করে তারপরে খাওয়া দাওয়াটাও করতে হবে। আর এখন যেহেতু আমি সকালবেলা স্নান পুজো এগুলো সেরে নিচ্ছি, সেহেতু কিন্তু আমার কাজবাজগুলো না অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে জানো। এই দুপুরের দিকটা তেমন কোনো কাজ থাকছে না, সকালে সমস্তটা গুছিয়ে নিচ্ছি। আর দুপুরে এই যে মামামকে স্নান করানো, ওকে রেডি করানো, তারপর একটু ঘরটা পরিষ্কার করা, তারপরে আমি রান্নাবান্না করে ফেলি। ঘরটা পরিষ্কার বলতে ওই শোকেস টোকেসগুলো একটু ধুলো টুলো পড়ে তো সেগুলো একটু মুছে ফেলি। তারপরে এই যে রান্নাঘরে চলে আসি। আর আজকে ডিম রান্না করব, সেটাই ছুলে নিচ্ছি। মাছ ভালো লাগে না জানো, কেন কি মা না মাছ খেতে চায় না, মা খায়ই না মাছ। তো তাই ভাবলাম ডিমটাই রান্না করে ফেলি। অন্যদিন তোমরা দেখো মাম্মাম আমাকে ডিমটা ছুলে দেয়, তবে ও কি করে জানো, ডিমগুলো ছোলার পরে একটা ডিম ও খেয়ে ফেলে, সঙ্গে সঙ্গে একটা সিদ্ধ ডিম খেয়ে ফেলে। আর তারপরে আবার তরকারির সঙ্গে তো ডিম দিতেই হয়, তো সেই কারণে বেশি ডিম খাওয়া পড়ে যায়। তাই আমি ভাবলাম আজকে আমি ছুলে ফেলি, ওকে ছুলতে দিলেই এখান থেকে একটা ডিম সঙ্গে সঙ্গে খেয়ে নেবে। তো তাই দেখো আমি ডিমটা ছুলে এবার কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এইদিকে করছি কুমড়ো ভাজা, আর এইদিকে আমি তরকারি বসিয়ে দিয়েছি, দুটো দিকেই আমি বসিয়ে দিয়েছি। আর করব হচ্ছে উচ্ছে আলু দিয়ে ভাজা। ব্যাস আজকের দুপুরের মেনু কিন্তু আমাদের এটাই হবে। তো চলো তাড়াতাড়ি করে ঝটপট রান্না বান্নাটা সেরে ফেলি, তারপরে তাড়াতাড়ি খেয়েও নেব। শিপ্রা বুনু, তুমি কমেন্টস করেছো, তুমি বলেছো দি ভাই বড় একটা ড্রাম কিনবে। ও তুমি হয়তো, আমি কালকে জলের কথা বলছিলাম যে সকালবেলা জল আসে না, দেরি করে জল আসে, এতে প্রবলেম হয়, সেই জন্যই এই কমেন্টটা করেছো। তুমি বলেছো জল তুলে রাখবে, অনেক জল ধরে এমন একটা ড্রাম কিনবে, ব্লু কালারের যে ড্রামগুলো হয়। হ্যাঁ গো বুনু, আমি না ভেবেছিলাম জানো আমি একটা ওরকম একটা ড্রাম কিনে নেব, কিন্তু না হাজব্যান্ডকে বলতেই পারছি না, ও কি বলবে তার জন্য না ভয়ে বলছি না। তবে এই ড্রামগুলোর দাম কত তুমি কি জানো, তোমার কোনো আইডিয়া আছে, বা তুমি কি কিনেছো? তাহলে প্লিজ আমাকে একটু জানাবে, তাহলে আমি বুঝতে পারবো যে কিনতে পারবো কি কিনতে পারবো না। মানে যদি আমার সামর্থ্যের মধ্যে হয় তাহলে আমি কিনে ফেলবো একটা ড্রাম। এর আগেও আমি একজনের ব্লগে দেখেছিলাম ওরকম একটা ড্রাম, তো তখন থেকে আমার ইচ্ছা ছিল জানো এরকম একটা ড্রাম কিনে জলটা তুলে রাখবো, তারপরে সারাদিন কাজ করব, কিন্তু আর সেটা হয়ে ওঠেনি। তো তুমি যদি এর দামটা জানো তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানাবে। আর মন্দিরা রয় বনু, তুমি কমেন্টস করেছো, দি ভাই তোমার ভিডিওগুলো অনেক অনেক ভালো লাগে, আমি কিন্তু রোজ কমেন্ট করব, তুমি আমার রোজ কমেন্ট পড়বে, আমি যে আশায় বসে থাকবো। আচ্ছা ঠিক আছে, আমি তোমার রোজ কমেন্টস পড়বো, কিন্তু কি বলো তো মাঝে মধ্যে ওই যে অন্যদের কমেন্টসগুলো তো পড়তে হয় বলো, সবার কমেন্ট যদি রোজ পড়ি তাহলে অন্যরাও তো রাগ করবে আমার উপরে। আর এই যে ছোট্ট একটা ভিডিওতে সবার কমেন্টস কি পড়া সম্ভব বলো তো, ওই জন্য ঘুরিয়ে ফিরিয়ে আমি কিন্তু সবার কমেন্টসই পড়বো, আর না হলে আমি ওই যে একটা মানে রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে। আর এই দেখো রান্না করতে করতে এদিকে কিন্তু মামামকে আমি খাইয়ে দিচ্ছি, এভাবেই জানো সমস্ত খেয়াল আমাকে রাখতে হয়। আর এই যে রান্না করতে করতে মামামকে না খাইয়ে দিলে ওর আবার খিদে লেগে যাচ্ছে, সেই কারণে দেখো মামামকে যে খাইয়ে দিচ্ছি আর এদিকে রান্না করছি। তো সত্যি কথা একা হাতে এভাবেই রান্না করতে হয়, কাজ করতে হয়। আর হঠাৎ করে কেন চা বানাচ্ছি তোমরা হয়তো অবাক হয়ে যাচ্ছ, মাঝখানে তো তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করা হয়নি। দুপুরে খাওয়া দাওয়ার পরে সবেমাত্র আমি সমস্ত কিছু গুছিয়ে বারান্দায় দাঁড়িয়েছি, আর এর মধ্যে দেখি দাদা ঢুকে গেছে, দাদা বৌদি, দাদার মেয়ে, ওরা ঢুকেছে। সত্যি কথা আমাদের একটা সারপ্রাইজ দিয়ে দিয়েছে, আমি জানতামই না আজকে আসবে দাদা। তো হঠাৎ করে ওরা এসেছে, তারপরে একটু হাসাহাসি হচ্ছিল, অনেক গল্প হলো, কথা হলো, সেগুলো আর ভিডিও করা হয়নি, তোমাদের দেখানো হয়নি। তারপরে ওরা হচ্ছে থাকবে না, চলে যাবে, সেই জন্য একটু চা মুড়ি মাখিয়েছি, আর এই যে একটু চা বানিয়ে দিলাম। আর এদিকে মায়ের জন্য এই যে সন্ধ্যার সময় মাকে যে খাবারটা দিই, তো সেটাই মাকে গুলে দিলাম, প্রোটিন পাউডার। আর তারপরে এই যে ওরা এখন চলে যাবে, সেই জন্য দুই বোনে মিলে যে অনেক আদর হচ্ছে, ভালোবাসা হচ্ছে, হাম্পা হচ্ছে, দেখেছো? তো ওরা এখন চলে যাবে। আগে কিন্তু ওরা যাওয়ার সময় মাম্মাম প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করতো, তবে এখন করে না জানো, এখন একটু বড় হয়েছে তো সেই জন্য বোধহয়। তবে আগে প্রচুর কান্না করতো, সেই থামাতে না আমার ভীষণ কষ্ট হয়ে যেত, তবে এখন আর করে না। তো ওরা এখন এই যে দেখো রেডি হয়ে গেছে, বেরিয়ে পড়বে। তো সত্যি কথা মাঝে মধ্যে এরকম বাড়িতে কেউ এলে না ভালো লাগে, আর আমার সোনামাও কিন্তু ভীষণ খুশি হয়ে যায়। ওরা দু বোনে মিলে প্রচুর খেলা করেছে, প্রচুর চিল্লেছে, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, মানে ভুলে গেছিলাম জানো তো, মানে ওরা এসেছে তো আনন্দেতে, মানে ভিডিও করার কথাই ভুলে গেছিলাম, কি আর বলবো তোমাদের।
আর তারপরে মাম্মাম একটু ম্যাগি খাওয়ার বায়না করেছে, ওকে ভাত খাওয়াবো ভেবেছিলাম, তবে ও না এখন ম্যাগি খাবে, ভাত কিছুতেই খাবে না, বায়না উঠেছে ম্যাগি খাবে। তো মাম্মাম যতক্ষণ না বায়না করে ততক্ষণ কিন্তু আমি মাম্মামকে ম্যাগি দিই না। আমি কিন্তু খাওয়াতেই চাই না ম্যাগিটা, তবে আজকে ভীষণ পরিমাণ বায়না করছিল ম্যাগি খাওয়ার জন্য, সেই কারণের জন্য একটু ম্যাগি বানিয়ে দিলাম। আর ও অনেকটা খুশি হয়ে গেছিলো জানো, তাতে করে এইটুকু মাঝে মধ্যে একটু দিতেই হয়। আর তারপরে দেখো দাদারা আমাদের জন্য কি নিয়ে এসেছিল, ইঁচড় রান্না করেছে, সেই ইঁচড়টা নিয়ে এসেছিল। আর আমার জন্য আর মাম্মামের জন্য নিয়ে এসেছে কুলের আচার। ওই যে কুলের আচার বানিয়েছে সেটা নিয়ে এসেছে, চলো তোমাদেরকে কুলের আচারটাও দেখিয়ে দিই। আর দাদা না এইসব রান্না বান্নার ক্ষেত্রে অনেকটা পারদর্শী, ওই আচারগুলো খুব সুন্দর বানায়, সব কিছুই রান্নাও খুব ভালো হয় ওর। আর আমাদের জন্য আরও কিছু নিয়ে এসেছিল জানো, মাছ এনেছিল, কুমড়ো শাক এনেছিল, সেটা আমি ফ্রিজে রেখে দিয়েছি, তোমাদেরকে কালকে দেখিয়ে দেবো যখন রান্না করব তখন। অনেক কিছু নিয়ে এসেছিল। আর এই দেখো আচারটা আমি আর মাম্মাম খেয়ে কিন্তু সাবার করে দিয়েছি, মানে অনেকটা খেয়ে নিয়েছি, খুব ভালো লেগেছে। আর চলো আজকের ব্লগটা এখানে শেষ করব, তোমরা সবাই ভালো থেকো, আমরাও ভালো আছি, তোমাদের সবাইকে টাটা, গুড নাইট।